সমন্বয়ক সার্জিস হাসনাতকে আমি একাই খেয়ে ফেলবো। মানে সার্জিস হাসনাতরা বর্তমান বাংলাদেশে যা ঘটাচ্ছে সবাই আপনারা জানেন। কোনো কিছুই আসলে মানুষের অন্তর্চক্ষুর আড়ালে কোনো কিছু নাই। সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আসিফ নাহিদ এবং মাহফুজরা যে দুর্নীতি করেছে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেশতা, তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না কেন? সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সচিবালয়ে আগুন দিল সমন্বয়করা, যা একটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সমন্বয়ক হাসিবুল ইসলাম সচিবালয়ে আগুন দিচ্ছে। কেউ কেউ বলছেন ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না, একটা সরকার পতন ঘটাই ফেলছে। আপনি এদেরকে কিভাবে বাচ্চা বলেন? এরা বাচ্চা না, এরা সবাই অ্যাডাল্ট, ম্যাচিউর এবং কি এরা ক্যাপাবল। তো তারপরেও এই মুহূর্তে যখন মানুষ ক্ষমতায় থাকে তখন নানান ধরনের প্রেতাত্মা ভিতরে ভর করে বসে। হট সিটে বসার অভিজ্ঞতা যে একদমই সুখকর হচ্ছে না মোহাম্মদ ইউনূসের, তা হয়তো এবার তিনি নিজেই বুঝতে শুরু করে দিয়েছেন। প্রথম থেকে সমন্বয়ক উপদেষ্টাদের তিনি কার্যত শাসনই করতে পারেননি। বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি বা অবস্থা, তা কিন্তু বকলমে মোহাম্মদ ইউনূসের লিডারশিপের ব্যর্থতার ফলেই হয়েছে, তা হয়তো তিনি এবার বুঝতে শুরু করে দিয়েছেন। বাংলাদেশে ফিরতে চলেছে হাসিনা এবং হাসিনা বাংলাদেশে ফিরে কি এবার আরাকান আর্মি বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এই বিভিন্ন জল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছে শেখ হাসিনার বাংলাদেশ ফেরার প্রসঙ্গ নিয়ে। তাই সচিবালয়ে আগুন লাগার পর সন্দেহের তীরে সবচেয়ে বেশি বিদ্ধ হচ্ছেন ওইসব আমলারাই। ধারণা করা হচ্ছে হাসিনা পালালেও সচিবালয়ের কিন্তু ঠিকই ছিল ওইসব আমলাদের অপকর্মের নথি, আর এজন্যই তারা আগুন দিয়ে সব ডকুমেন্টস ধ্বংস করতে চেয়েছিল। গতকাল আগুন কাণ্ডে ফেসে যাচ্ছেন এমন 8 জন আমলার মুখোশ। অনেক নিউজই প্রকাশ হয়েছে সচিবালয়ের অগ্নিকাণ্ডের বিষয়ে। দর্শক শ্রোতা, এখন কিন্তু হঠাৎ চাঞ্চল্যকর একটি তথ্য বেরিয়ে এসেছে যে এই সচিবালয়ের অগ্নিকাণ্ডের পিছনে কে কে রয়েছে এবং কাদের হাত রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই সব বিষয়গুলো আমরা পর্যালোচনা করে অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলাই আপনাদের সামনে তুলে ধরবো এবং যেই সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়েছে সেইটাও আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো। যাতে আপনারা জানেন দেশের মধ্যে অনেক অস্থিতিশীল কার্যকলাপ হচ্ছে এবং এই সব বিষয়কে কেন্দ্র করে অনেকে আওয়ামী লীগকে দোষারোপ করতেছে, আবার অনেকে কিন্তু সমন্বয়ক উপদেষ্টা সহ অনেককেই দোষারোপ করতেছে। দর্শক শ্রোতা, এই দুইটি বিষয়ের মধ্যে কোন ঘটনাগুলো আসলেই সঠিক এবং এই অগ্নিকাণ্ডটি কিভাবে হয়েছে সবকিছুই আপনারা দেখতে পারবেন। ধারাবাহিকলি দেখবেন। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো আপনাদেরকে দেখাবো। চলুন আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আগে দেখি এবং সর্বশেষ আমরা মন্তব্য করি। এই যে দেখুন, উপদেষ্টার প্রেস সচিব একটি স্টেটমেন্ট দেন। সেখানে তিনি বলেছেন, সমন্বয়ক শুধু নয়, উপদেষ্টারা যে ধরনের কাজকর্ম করবে তার দায় সরকারের নয়। আর এখানেই কিন্তু নতুন করে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে দিয়েছে। এবার বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের কাজে মোহাম্মদ ইউনূস কি সত্যি খুশি নন? মানে যেভাবে এই আন্দোলনের ছাত্ররা দিনের পর দিন সরকারকে চালিত করেছে, সরকারের উপর বিভিন্ন ঘটনা নিয়ে প্রেসারাইজড করে সেই পুরো বিষয়গুলো নিয়ে অনুমোদন করিয়ে নিয়েছে, এখন দিনের শেষে দেখা যাচ্ছে এই ছাত্র আন্দোলনের লোকজনই মোহাম্মদ ইউনূসকে আর কিন্তু তাদের নেতা হিসাবে চাইছেনই না। কি হয়েছে সম্পূর্ণ ঘটনা? জাস্ট দুদিন আগে বাংলাদেশের এক বড় বিতর্কের দেখা যায় বাংলাদেশের সর্ববৃহৎ সংবাদ মাধ্যম সময় গ্রুপের 5 জন সাংবাদিককে হাসিনার অবৈধ শাসন দীর্ঘায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হাসিনার বিশ্বস্ত আমলারা। তাই সচিবালয়ে আগুন লাগার পর সন্দেহের তীরে সবচেয়ে বেশি বিদ্ধ হচ্ছেন ওইসব আমলারাই। ধারণা করা হচ্ছে হাসিনা পালালেও সচিবালয়ের কিন্তু ঠিকই ছিল ওইসব আমলাদের অপকর্মের নথি, আর এজন্যই তারা আগুন দিয়ে সব ডকুমেন্টস ধ্বংস করতে চেয়েছিল। গতকাল আগুন কাণ্ডে ফেসে যাচ্ছেন এমন 8 জন আমলার মুখোশ উন্মোচন করেছিলাম। আজ দ্বিতীয় পর্বে হাসিনার বিশ্বস্ত আরও 8 জন আমলাকে নিয়ে আলোচনা করব, যারা ছিলেন হাসিনার সমস্ত অপকর্মের সঙ্গী। চলুন তাহলে একে একে দেখে নেওয়া যাক কারা এই 8 জন কুখ্যাত আমলা যারা আগুন কাণ্ডে ফেসে যেতে পারেন। নাম্বার 1, হেদায়েতুল্লাহ আল মামুন। আগুনে পুড়ে গেছে অর্থ বিভাগের দপ্তর, আর এই হেদায়েতুল্লাহ আল মামুন অর্থ বিভাগেরই সিনিয়র সচিব ছিলেন। এজন্যই আগুন কাণ্ডে মামুন জড়িত কিনা অবশ্যই খতিয়ে দেখা দরকার। 2014 সালের জুলাইয়ে হেদায়েতুল্লাহ আল মামুন জ্যেষ্ঠ সচিব হিসাবে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে তিনি তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়,
বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন। নাম্বার 2, আবুল কালাম আজাদ। দেশের বিদ্যুৎ খাতের বর্তমান অব্যবস্থাপনা ও আর্থিক চাপ তৈরির জন্য দায়ী করা হয় সাবেক বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদকে। শেখ হাসিনা সরকারের আমলে সরকারের সবচেয়ে প্রভাবশালী আমলাদের অন্যতম ছিলেন তিনি। 2009 থেকে 2012 সাল পর্যন্ত সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব হিসাবে কাজ করেন তিনি। পরে ইআরডি সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এসডিসি বিষয়ক সমন্বয়ক হিসাবেও নিয়োজিত ছিলেন তিনি। দেশের বিদ্যুৎ খাত বেসরকারি উদ্যোক্তা নির্ভর হয়ে উঠেছিল তার হাত ধরেই। তিনি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বেতন দেওয়ার রীতি কুইক রেন্টাল নামক অর্থ লোপাটের কারিগর ছিলেন। শেখ হাসিনা সরকারের প্রতি আনুগত্যের পুরস্কার হিসাবে দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর 5 আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি হয়েছিলেন তিনি। যেহেতু সচিবালয়ে তার সমস্ত দুর্নীতির প্রমাণ রয়েছে, তাই এই আমলা আগুন কাণ্ডে জড়িত কিনা তা খতিয়ে দেখা উচিত। নাম্বার 3, মোহাম্মদ সাদিক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন A82 ব্যাচের আরেক আমলা মোহাম্মদ সাদিক। সরকারি কর্ম কমিশন পিএসসির সাবেক চেয়ারম্যান গত নির্বাচনে এমপি হন সুনামগঞ্জ 4 আসন থেকে। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও করা হয় তাকে। প্রশাসনে থাকাকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির পরিচালক ও ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেছেন তিনি। 2016 সালের মে মাসে তিনি পিএসসির চেয়ারম্যান হিসাবে যোগ দেন। এর আগে 2014 সালের 3 নভেম্বর থেকে কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। চাকরি শেষে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন তিনি। দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সচিবালয়ের আগুন কাণ্ডে তিনিও ফেঁসে যেতে পারেন। নাম্বার 4, আলী ইমাম মজুমদার। কথায় আছে শস্যের ভিতরেই ভূত, তেমনি একজন আমলা হচ্ছেন আলী ইমাম মজুমদার, যিনি ছিলেন হাসিনার সমস্ত অপকর্মের সাক্ষী। অথচ সবাইকে অবাক করে দিয়ে চলতি 12 আগস্ট আলী ইমাম মজুমদারকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব দেওয়া হয়। পরে 16 আগস্ট তিনি ব্যক্তিগত সহকারীর পরিবর্তে উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন ঢেলে সাজানোর কাজে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করছেন তিনি, আর এজন্য তিনি কাজে লাগাচ্ছেন তার একজন সাবেক ব্যক্তিগত সহকারীকে। আমি বলবো না তিনি আগুন কাণ্ডে জড়িত, কিন্তু হাসিনার সময়ের এই আমলা কেন আবার নিয়োগ পেয়েছেন সেটি চিন্তার বিষয়। নাম্বার 5, কামাল আব্দুল নাসের চৌধুরী। 1982 ব্যাচের আরেক আমলা কামাল আব্দুল নাসের চৌধুরী শেখ হাসিনার উপদেষ্টা হিসাবে নিয়োগ পান গত 7 জানুয়ারি নির্বাচনের পর। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন। আগে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন নামক তামাশার জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে সবচেয়ে প্রভাবশালী আমলাদের অন্যতম ধরা হতো তাকেও। আমি নিশ্চিত সঠিক তদন্তে কামালের নাম বাদ পড়বে না নিশ্চয়ই। নাম্বার 6, মোহাম্মদ শফিউল আলম। আগুন কাণ্ডে ফেঁসে যেতে পারেন এমন আরেকজন সাবেক আমলা হচ্ছেন মোহাম্মদ শফিউল আলম। শত শত দুর্নীতি করেও হাসিনার বিশ্বস্ত হওয়ায় কিছুই হয়নি তার। শফিউল আলম 2015 সালের 29 অক্টোবর মন্ত্রী পরিষদ সচিব হিসাবে দায়িত্ব নেন। দেশের 21তম মন্ত্রী পরিষদ সচিব তিনি। পরে তিনি বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে যোগদান করেন। এর আগে তিনি ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চাকরি শেষ হবার আগেই তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। সে দেশে অঢেল সম্পদ রয়েছে তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সেখানে অবস্থান করে কক্সবাজার 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। নাম্বার 7, সুরাইয়া বেগম। সুরাইয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসাবে নিয়োগ পান আওয়ামী লীগ আমলে 2015 সালে। পরে তিনি সিনিয়র সচিব পদে পদোন্নতি পান। চাকরি থেকে অবসরের পর 2018 সালে সুরাইয়া বেগমকে তথ্য কমিশনার হিসাবে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। এর আগে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন IMEDর সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। তার সময়ে হাসিনা যত লোক দেখানো অর্থনৈতিক পরিসংখ্যান মানুষের সামনে উপস্থাপন করেছে। নাম্বার 8, ডক্টর শেখ আব্দুর রশিদ। ডক্টর শেখ আব্দুর রশিদ মন্ত্রী পরিষদ সচিব হিসাবে নিয়োগ পান গত 16 অক্টোবর। তিনি সরকারের 25তম মন্ত্রী পরিষদ সচিব।
মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এ কর্মকর্তা বগুড়া জেলার শেরপুর উপজেলার ইউএনও, ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, কৃষি মন্ত্রণালয় ও পরিকল্পনা বিভাগের উপসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান আমদানি ও রফতানি নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পেট্রো বাংলার চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। উল্লেখ্য, প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদ দেশে সামরিক শাসন জারি করেন 1982 সালে। সে বছরে প্রশাসনে 1982 ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সামরিক শাসনের অধীনে চাকরি জীবনের শুরুর বছরগুলো পার করেছেন তারা। জনপ্রশাসনে কর্মকর্তা হিসাবে তাদের ভিত্তিও তৈরি হয়েছিল সে সময়। পরে তাদের অনেকের মধ্যে কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয়। এসব আমলাদের বেশিরভাগই শেখ হাসিনাকে তেল মেরে প্রচুর সুবিধা আদায় করেছেন। এরশাদ সরকারের পতনের পর 1982 ব্যাচের এ অ্যাডমিন ক্যাডাররা বিএনপি তত্ত্বাবধায়ক ও আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দায়িত্বশীল জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োজিত আছেন তাদের কেউ কেউ। বিসিএসে 1982 ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল ওই বছরে, আর ব্যাচটি চাকরিতে প্রবেশ করে 1984 সালের শেষ দিকে। এ ব্যাচে মোট কর্মকর্তা ছিলেন 191 জন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরশাদের পতনের পর 82 নিয়মিত ব্যাচের কর্মকর্তারা বিএনপি ও আওয়ামী লীগের 2 মেয়াদে মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন। তাদের অনেকেই বিএনপির 2001 সালে শুরু হওয়া মেয়াদে ডিসি হিসাবে নিয়োগ পান। পরে তারা পদোন্নতি পান অতিরিক্ত সচিব হিসেবে। এ ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব হিসাবে পদায়ন হয় 2006 সালের দিকে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ ব্যাচের কর্মকর্তারা যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসার পর তাদের ব্যাচ থেকে সচিব হতে শুরু করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিসিএস 1982 নিয়মিত ব্যাচের হবে না, বাকিটা আমি বলতেছি। তিনি বললেন যে সমন্বয়ক সার্জিস হাসনাতকে আমি একাই খেয়ে ফেলবো, মানে তার সম্পূর্ণটা বক্তব্য। তিনি এই কথা কেন বললেন? কারণ সার্জিস হাসনাতরা বর্তমান বাংলাদেশে যা ঘটাচ্ছে সবাই আপনারা জানেন। কোনো কিছুই আসলে মানুষের অন্তর্চক্ষুর আড়ালে কোনো কিছু নাই। বর্তমান কি সবই ওপেন, সবাই দেখতেছে। আপনার সচিবালয়ে আগুন লাগানো এবং সময় টিভিকে আপনার লিস্ট ধরাই দিছে এবং তারপর দিন এসে আপনার আজকে এসে ক্ষমা চায়। হ্যাঁ, একের পর এক কিন্তু ঘটনা কিন্তু ঘটতেই আছে। শুধু এটাই না, সাধারণ শিক্ষার্থীরা কেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত এবং উপদেষ্টাদের উপরও এত মনে করেন ক্ষিপ্ত? অনেক রিজন আছে। প্রথম রিজন হচ্ছে বর্তমান বাংলাদেশে এখন পর্যন্ত বিনা চিকিৎসার অভাবে এক একজন মারা যাচ্ছে। অন্যদিকে উপদেষ্টারা হেলিকপ্টারে চড়ে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে। অপোজিট সাইডে সার্জিস হাসনাত কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে এবং বাংলাদেশের বর্তমান যারা নাকি আপনার হসপিটালে বিনা চিকিৎসার অভাবে প্রতিনিয়ত কাতরাচ্ছে তাদেরকে দেখছে না। কেন দেখছে না? কারণ এদের কাঁধে ভর দিয়ে এরা হচ্ছে এই সরকারের চেয়ারে তাদের বসাই ছিল মূল টার্গেট। তাদের টার্গেট ছিল না যে বাংলাদেশকে সংস্কার কাজ আপনার শেষ করবে, উন্নয়ন করবে, এইটা করবে, সেটা করবে। তাদের মূল টার্গেটই ছিল আপনার সরকার পতন করা এবং দেশটাকে নিজেদের মতো পরিচালনা করা এবং নিজেদের মতো ব্যাংক ব্যালেন্স আরো বৃদ্ধি করা, নিজেদের ব্যক্তিগত প্রপার্টিকে আরো হাই করা। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। বর্তমান এই সমন্বয়ক সার্জিস আর হাসনাতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি জনগণ আজকে এক সুরে কথা বলতেছে। এর থেকেও মজার বিষয় হচ্ছে বাংলাদেশে যারা নাকি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনার যোগ ছিল, মানে আপনার এক কাতারে ছিল আর কি, কাঁধে কাঁধ মিলিয়ে আপনার রাস্তায় আন্দোলনে নেমেছিল, তারা আজকে সমন্বয়ক সার্জিস হাসনাতকে প্রতিনিয়ত আলটিমেটাম দিচ্ছেন এবং একের পর এক আপনার কঠিন থেকে আরো বড় কঠিন লেভেলের ভাবে তাদেরকে হুঁশিয়ারি জানাচ্ছেন। কেন জানাচ্ছেন? কেন? কারণ দেখেন, এরা কিন্তু কইছে যে আপনার সংস্কার কাজ শেষ করবে, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশে আপনার পুলিশ প্রশাসনকে তার নিজের দায়িত্ব পালন করতে দিবে কিংবা আরো অনেক অনেক কাজ করবে। কিন্তু আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশে যারা নাকি মন্ত্রী কিংবা এমপি হয়
তারা কিন্তু কি করে, হেলিকপ্টারে চড়ে, কিংবা আপনার পুলিশ প্রশাসনের যে একটা আপনার থাকে, গার্ড থাকে, ভিআইপি একটা সুযোগ সুবিধা, এই যে আপনার সরকারি একটা মানে ব্যয়বহুল যে একটা খরচ, এই খরচটা কিন্তু আপনার কমিয়ে আনছে না, বা তারা কিন্তু কমাচ্ছে না। আসলে আলটিমেটলি যদি আপনি দেখেন, বা আমরা যদি দেখি, একটা হচ্ছে আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একজন প্রার্থী আসা, তার সুযোগ সুবিধা হচ্ছে আরেক রকম, আরেকটা হচ্ছে নিজেরা চুরিচামারি করে এবং আপনার কি বলে সমন্বয় বা ছাত্রদের আপনার মরাদেহ কিংবা লাশের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় বসে কিভাবে এত কিছু বা এত সুযোগ সুবিধা ভোগ করা যায়, এটা হচ্ছে এই সমন্বয়কারীরা। একদমই স্পষ্ট ভাই, কোনো কিছুই বর্তমান বাংলাদেশের লুকায় নাই। আর এরা নাকি করবে সংস্কার। আমি বলতে চাই, বর্তমান যারা নাকি এই সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনাদেরকে আরো জোরালো হতে হবে, কারণ এরা কিন্তু আপনাদের জানের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় বসছে। আপনাদের উপরে যদি আজকে তারা খেয়াল রাখতো, তাহলে বুঝতে পারতাম কিংবা আমরা বলতে পারতাম। কিন্তু এরা বা এদের ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি টোটালি মানে পুরাটাই হচ্ছে ভোকাস, পুরাটাই ভোকাস। আপনি বিন্দু পরিমাণ মিল পাবেন না এদের এগেনস্টে, বিন্দু পরিমাণ না। এরা টোটালি বোকাস। নানান জায়গায় লুটপাট, চাঁদাবাজি, এই যে বর্তমান চাঁদাবাজি হচ্ছে, এগুলো কারা ঘটাচ্ছে? বাংলাদেশের মানুষকে বোঝে না? এই সমন্বয়কারীরা বাংলাদেশের প্রতিটা স্টেপে, প্রতিটা জায়গায় তাদের নিজস্ব মানুষ তারা মনে করেন বসায় রাখছে, তারা নিজস্ব মানুষ বসায় রাখছে। এই সিন্ডিকেট গুলো কারা করাচ্ছে? এই সমন্বয়কারীরা করাচ্ছে। কেন আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম মনে করেন নিয়ন্ত্রণে আনছে না? চাইলেই পারে, কিন্তু তারা আনছে না। কেন জানেন? কারণ তারা জানে যে আমরা তো আর চাইলে বেশি দিন থাকতে পারবো না। সো আমাদের যে শর্ট সময়টা আছে, এর ভিতরেই আমাদেরকেই যা করার তা করে দেশ থেকে ভাগতে হবে। মানে কি, ব্যাংক ব্যালেন্স সবকিছু করেই ভাগতে হবে। বর্তমান সার্জিস হাসনাত, আপনার উপদেষ্টা আসিফ, আর হচ্ছে আপনার নাহিদ ইসলাম, এদের কিন্তু আপনার ইউরোপের কিন্তু ভিসা কিন্তু রেডি, বুঝতে পারছেন? এদের কিন্তু ভিসা রেডি। এরা যে কোনো সময় মনে করেন চলে যেতে পারবে। দেখবেন যে হুট করে তারা চলে গেছে, দেশটাকে কোটি কোটি টাকা পাচার করে তারা চলে গেছে। আপনি মিলিয়ে নিয়েন, এই যে আপনার সচিবালয়, তিন বান্দরের চেম্বারে কেন আগুন লাগলো? আমার প্রশ্ন আপনাদের কাছে, এটা কি মানুষ বোঝে না? অবশ্যই বোঝে। এত জায়গা থাকতে 3 উপদেষ্টার জায়গায় আগুন লাগলো। আর আগুন তো লাগলো তাদের চেম্বার হচ্ছে কি 6 তালায়, 6 তালার উপরেই লাগলো। এগুলো ভাবা যায়? মানুষ কি বোঝে না? মানুষ সবই বোঝে। আস্তে আস্তে আরো প্রকাশ্যে আসবে, আরো আসবে, নামবেন, আরো নামবেন। মজার একটা তথ্য বেরিয়ে এসেছে এবং সেই তথ্যটা নিয়ে অল্প বিস্তর আলোচনা হচ্ছে, খুব বেশি যে আলোচনা হচ্ছে সেটা বলা যাবে না। সেটা হচ্ছে যে সেনা হেফাজতে আওয়ামী লীগের যে 626 জনকে আশ্রয় দেওয়া হয়েছিল, সেই 626 জনের প্রায় সবাই সেনা হেফাজতে আর নেই। একজন মাত্র রয়েছেন। সেই একজনকে রেখে দেওয়ার কারণ কি? সেই একজনকে কি উদ্দেশ্য? তাহলে কি অন্য কোনো খেলার ঘুটিয়ে চালানো হচ্ছে? কি আসলে ভেতরের খবর? সেই আলোচনায় করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম সেনা হেফাজতে থাকার কথা। আওয়ামী লীগের বিপর্যয়ের পর, আওয়ামী লীগের পতনের পর 5 আগস্টের পরে 626 জনকে সেনা হেফাজতে আশ্রয় দেওয়া হয়েছে। রাজনীতিবিদ, ডাক্তার, বিভিন্ন পেশার লোকজন, পুলিশ সহ অনেককেই, আওয়ামীপন্থী অনেককেই আশ্রয় দেওয়া হয়েছিল এবং ধীরে ধীরে তাদেরকে নিরাপদে বের হয়ে আসতে দেওয়া হয়েছে। অনেককে গ্রেপ্তারও দেখানো হয়েছে, এরকমটাই মূলত বোঝা যায় কিংবা অনুমান করা যায়। কিন্তু আলোচনা হচ্ছে এখন যে এখন পর্যন্ত সেনা হেফাজতে একজনকে রেখে দেয়া হয়েছে। সেই আলোচনা বিভিন্ন গণমাধ্যম তৈরি করেছে, বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী রিপোর্ট সেই আলোচনা বের করে এনেছে। একজন আওয়ামী লীগের সদস্য এখনো সেনা হেফাজতে রয়েছেন। তিনি কে এখনো সেই নামটি প্রকাশিত হয়নি। কে তিনি? কি এমন গুরুত্বপূর্ণ পার্সন যাকে এখনো সেনা হেফাজতে রাখা হলো এবং সেনা হেফাজতে রাখার মূল উদ্দেশ্য কি? অনেকে যারা আওয়ামী রাজনীতির বিরোধী পক্ষ, তারা আলোচনা করার চেষ্টা করছেন যে সেনা হেফাজতে আওয়ামী লীগের একজনকে রেখে দিয়ে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগসাজশ করা হচ্ছে, তাকে থার্ড পার্টি বানিয়ে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের আঁতাতের চেষ্টা করা হচ্ছে, তাকে কি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা
হচ্ছে, নাকি অন্য কোনো কারণে তাকে রেখে দেয়া হয়েছে। কারণ যেটাই হোক, আওয়ামী লীগের একজন এখন পর্যন্ত সেনা হেফাজতে আছেন, অবস্থান করছেন, বহাল তবিয়তে আছেন। এই খবরটা রটে গেছে। এই খবরটা যখন রটে গেছে তখন সেই খবরটাকে অনেকে শঙ্কার খবরও মনে করছেন সেনাপ্রধান আবার তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজস করছে কিনা, যেটার কোনো বাস্তবতা নেই। আলোচনা করলেই তো হয় না, আলোচনার বাস্তবতা থাকতে হবে। কিন্তু আলোচনাটা হচ্ছে তলে তলে সেনাপ্রধান আওয়ামী লীগের সেই সদস্যকে দিয়ে আওয়ামী লীগের সঙ্গে আতাত করাচ্ছেন কিনা, ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো অপচেষ্টা কিনা, নাকি আবার এটা ইউনূস সরকারই একটা চাল যে একজনকে ধরে রেখে তাকে দিয়ে অনেক তথ্য বের করানো, এরকম অনেক কিছু হতে পারে। এই অনেক কিছু হতে পারার মাঝে আর কি হতে পারে সেটাও কিন্তু অজানা রহস্যের মতো। দর্শক, আওয়ামী লীগের একজনকে সেনানিবাসে এখনও রেখে দেওয়া হয়েছে। এই তথ্যটা যদি আমলে নেন, আপনি যদি বিশ্বাস করেন এই তথ্যটা, তাহলে কে হতে পারেন সেই ব্যক্তি যাকে আওয়ামী লীগের সদস্য, যাকে সেনা হেফাজতে। দেখেন, এরা কোথাও না কোথাও তো বাচ্চা মানুষ, ভুল করবেই, বাচ্চারা ভুল করবেই। তবে কেউ কেউ বলছেন, ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না, একটা সরকার পতন ঘটাই ফেলছে, আপনি এদেরকে কিভাবে বাচ্চা বলেন? এরা বাচ্চা না, এরা সবাই অ্যাডাল্ট, ম্যাচিউর এবং কি এরা ক্যাপাবল। তো তারপরেও এই মুহূর্তে যখন মানুষ ক্ষমতায় থাকে তখন নানান ধরনের প্রেতাত্মা ভিতরে ভর করে বসে যে আমার পছন্দ হয় নাই, আমার ভালো লাগে নাই, আমার বিরুদ্ধে তুমি কাজ করছো, সো আমার হাতে যখন পাওয়ার আসছে তোমার মুখ আমি বন্ধ করে দিব। আসলে এইটারই তো আমরা পরিবর্তন চাই। যদি অপরাধী হয় আইনের আওতায় আনবে, আইনের শাসন এস্টাবলিশড করবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু কোথাও না কোথাও সমন্বয়করা কিছু কিছু জায়গায় তাদের বর্তমানে যে প্রভাব বা শক্তি প্রতিপত্তি আছে এইটারই প্রয়োগ করছেন। আর এই প্রয়োগের ফলে কি হচ্ছে, আপনার নানান ধরনের ঘটনা ঘটছে। সবগুলো হয়তো পত্রিকায় আসে না, কিন্তু যখন এএফপি, বিবিসির মতন গণমাধ্যম নিউজ করে বসছে তখন তো ভাই আর কোনো উপায় নাই। তবে আমরা সমন্বয়কদের প্রতি যেটা পরামর্শ দিব, ক্ষমতা বড় খারাপ জিনিস। সাদ্দামও বেখ্যা গেছিল, মনে করছিল যে আমার উপরে আর কে আছে, তাই না? এরকম বলতো না যে আন্দোলন আসবে যাবে, ছাত্রলীগ থাকবে। তো আজকে কিন্তু সেই ছাত্রলীগই টেকনিক্যালি নাই করা হয়েছে। তো তোমরাও সমন্বয়করা এই ইউনূস সরকার পর্যন্ত হয়তো যতটা প্রভাব প্রতিপত্তি থাকবে, রাজনৈতিক সরকার আসলে এগুলো থাকবে না। আর কারুর কথায় কান দিয়া যে ভুলটা করছো, প্রথমবার জাতি হয়তো এই ভুলের জন্য ক্ষমা করবে, কিন্তু এগুলো ঝামেলার বিষয় হবে। যাই হোক, ভুল স্বীকার করেছে হাসনাত। তবে এইটাকে কেউ কেউ বলছেন যে ডাবল স্ট্যান্ডার্ড। কেন? 5 দিন আগে যখন ঘটনা ঘটায় আসছিল তখন বিষয়টা কেউ জানে নাই, আর যারা জানছে মুখ খুইলা বলে নাই। এখন যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে লারা খাইছে তখন তুমি এটা ভুল হিসাবে স্বীকার করলা। তোমার কাজটা তো ভুল ছিল, কাজটা অবশ্যই ভুল ছিল। কারণ যাদেরকে বলা হচ্ছে যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে আবার চাকরিতে পুনর্বহালের জন্য দাবি করেছে হাসনাত। তবে হাসনাত এখানে কিছু জিনিস বলছেন যে তাকে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে। সময় টিভি ইস্যুতে যখন বিবিসি এবং এএফপির মতন গণমাধ্যমগুলো হাসনাতকে ভিলেন বানিয়ে নিউজ করছে, তখনই হাসনাত নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলছেন যে সময় টেলিভিশন 5 জন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা অসত্য, ষড়যন্ত্রমূলক। আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। প্রতিবেদনে যেভাবে এসেছে আমরা সেটা যাচ্ছি না। চাকরিচ্যুত 5 জন সাংবাদিকের অভিযোগ, গত 18 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ কয়েকজনকে নিয়ে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডির সাথে দেখা করেন এবং টিভি স্টেশনের 10 জনের নামে একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন। এখন প্রকৃত ঘটনা কি? এইভাবে এএফপি আসছে। আমাদের গণমাধ্যম এখন যা লিখছে এটার উপর মানুষের বিশ্বাস হয় না। কারণ কি, এই দেশের গণমাধ্যম যেই সরকার ক্ষমতায় থাকে, যাদের কাছে ক্ষমতা থাকে তাদের পক্ষেই লেখে। মানব জমিনের সম্পাদক বলছিলেন মতিউর রহমান যে এই উপদেষ্টারা কি খারাপ কাজ করে না, সব কি লেখা যাচ্ছে? এটা হইতে পারে, কারণ এই গণমাধ্যমের এইসব কথাগুলো মানুষ বিশ্বাস করে না। তারপরেও প্রকৃত ঘটনাটা হাসনাত বলছে কোনটা, যে সময় টিভি অবশ্যই আওয়ামী লীগ সরকারের সময় যে কোনো অবৈধ আকাম কুকামকে বৈধতা দিয়েছে সময় টিভি গণমাধ্যমে। এটা বাস্তব, এটা অস্বীকার করার সুযোগ নাই। তো এই কথাগুলো আসছে যে আচ্ছা আমরা দেখি, আচ্ছা 5ই আগস্টের ঘটনার পরপরও সময় টিভির কার্যক্রম নিয়ে অবশ্যই কিছু প্রশ্ন ছিল, অনেক কিছু না অনেক।
তো এইসব কার্যক্রম নিয়ে হাসনাত বলছে যে আমরা আগে থেকেই সচেতন এবং বিশুদ্ধ ছিলাম। সিটি গ্রুপের মালিকানাধীন সময় এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা প্ররোচিত করে, আপনি বুঝতে পারছেন যে সময় টিভির এবং এখন সাংবাদিক টিভির কয়েকজন সাংবাদিক নাকি হাসনাতদেরকে প্ররোচনা দিছে কি, তো তাদের প্ররোচনায় পড়া গত 17 ডিসেম্বর বিকাল 4টায় সময় টিভির এমডি মিস্টার হাসানের কার্যালয়ে নিয়ে যায় এদেরকে পাম্পম দিয়া। এটা যে একটা চক্রান্ত ছিল তা কিন্তু আমরা তখন বুঝতে পারিনি। আমরা সরল মনে মিস্টার হাসানের সাথে কথা বলতে গিয়েছিলাম। সেখানে আমরা 30 মিনিট ওনার সাথে আলাপ করে বেরিয়ে এসেছিলাম, অথচ বিবিসি বাংলা বলছে 18 তারিখ। যাই হোক, তো তার বক্তব্য যে এই কাজগুলো তারা নিজেরা করে নাই, তাদেরকে পাম্পম দিয়া সময় টিভির কয়েকজন সাংবাদিক এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক তারা নিয়ে গেছিল। তো হাসনাত বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি সেখানে আমি কোনো সাংবাদিকের তালিকা দেইনি, চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে চিনি না। বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্তের চাপ দিয়েছি, সেটার সপক্ষে যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তারা যেন হাজির করেন, যদি হাজির করতে না পারেন তবে তা যেন তারা স্বীকার করেন। আমি মনে করি মিস্টার হাসান অভিযোগ করেছেন এটা এক ধরনের প্রতিবেদনের মূল ভিত্তি হতে পারে না। আচ্ছা, তো এখন আবার সময় টিভি সুন্দর, যেই সরকার ক্ষমতায় থাকে, যারা ক্ষমতায় থাকে তাদের কথা খুব সুন্দর শোনে। হাসনাতের বক্তব্যের পরপরই সময় টিভি আবার কিন্তু বিষয়টা ক্লিয়ার করছে যে সময় টিভির ক্লিয়ারেন্স টাইম বলি, তারা একটা নিউজ করেছে এরকম, সরাসরি যদি আমরা দেখি আপনার সময় টিভির পক্ষ থেকে যেই বক্তব্যটা আসছে আমি এটা সেভ করে রাখছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য। একটা মিনিট আমি বলছি। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে গত 18 ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাথে দেখা করেন। এ সময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান। তিনি মৌখিকভাবে কয়েকজন সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়ে কথা বলেন। সে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি। তালিকা মাফিক কর্মী চাকরিচ্যুত করার হুমকির বিষয়টিও অপ্রাসঙ্গিক। তার মানে হাসনাত কোনো হুমকি দেয়নি। এটা বিবিসি বাংলা এবং এএফপির যারা প্রতিনিধি আছেন বাংলাদেশে তাদের কাছে হয়তো ভুল তথ্য গেছে। যাই হোক, যে কোনো একটা জিনিস থেকে মিস্টেক হয়ে গেছে। এখন কিছু কিছু মিস্টেক কিছু কিছু জায়গা থেকে পেঁচাল আছে। এখন হাসনাত বলছে যে আমরা এই ধরনের ফান্দে পড়ে গেছিলাম। আমি কন্টেস্ট করেছি, বিশেষ করে 2018 সালের পর থেকে এটা আপাদমস্তক একটা মাফিয়া গ্যাং, ক্রিমিনাল গ্যাং, যার কাজ হচ্ছে অর্গানাইজ ক্রাইমের মাধ্যমে এই স্টেটের ক্ষমতাকে ব্যবহার করে ডাকাতি করা। জাস্ট ডাকাতি করেছেন ওনারা ডাকাতের বেশি কিছু ছিলেন না। এর মধ্যে শেখ হাসিনা পরিবার, তার সাথে কিছু তথাকথিত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, পুলিশ, এরকম একটা নেক্সাস তৈরি করে অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে স্টেটের পাওয়ারকে ব্যবহার করে তারা এই কাজগুলো করেছেন। তখন শেখ হাসিনাকে যখন আমরা ফ্যাসিস্ট বলি, বহুবার বলি, এতে হিটলার মুসলিনিকে অপমান করা হয়। ইয়েস, আই বিলিভ দ্যাট। আমি বহুদিন থেকে কথাটা বলছি, আমি আবারও আজকে উল্লেখ করলাম। এই ডাকাতদের ডাকাতি আসলে আমাদের সামনে আনা দরকার, সেই ডাকাতির প্রমাণ খোঁজা দরকার এবং এই ডাকাতিকে ওভারলুক করা যাতে না হয়। সাম্প্রতিক সময় যেটা হয়েছে, শেখ হাসিনা যাওয়ার সময় ভয়ঙ্কর রকম হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়েছেন বলে তার এই মানবতা বিরোধী অপরাধ, নিশ্চিতভাবে ফিনান্সিয়াল করাপশনের তুলনায় এগুলো অনেক বড় অপরাধ, কিন্তু ওগুলোই আমাদের অনেক বেশি মাথায় আছে। কিন্তু এই ডাকাতি যেটা আমাদের অতীতের সঞ্চিত সম্পদ ধ্বংস করেছে, তার সময়ে যেটা বর্তমান ছিল 15 বছরের সম্ভাবনা শেষ করেছেন, নট অনলি দ্যাট, আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়ে চলে গেছেন এই ডাকাতরা, শেখ ডাকাতরা। ইয়াস, শেখ পরিবার শেষ পর্যন্ত ডাকাতে পরিণত হয়েছেন এবং এই ডাকাতরা বিদেশে থাকা তাদের একজন সদস্য টিউলিপসের দিকে, যিনি ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ এমপি, দীর্ঘদিন থেকে সেখানে রাজনীতি করেন, তাকেও ডেকে নিয়ে লুটের সঙ্গী করেছেন। এই ডাকাতদেরকে নিয়ে আমাদের, এদের ডাকাতি নিয়ে আসলে আমাদের ভালোভাবে কথা বলা দরকার। যেমন এখানে যে রিপোর্ট এসছে, আমি একটু মানবজমিন থেকে পড়ছি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এফবিআই প্রসঙ্গে মনে পড়ল, এফবিআই শেখ হাসিনার খুব প্রিয় প্রতিষ্ঠান, কখনো কখনো সিলেক্টিভ। সেটা হচ্ছে জনাব আরাফাত রহমান কোকোর কিছু টাকা ফিরিয়ে আনানো নিয়ে প্রচুর ব্যবহার করেছেন, অতি সামান্য টাকা নিয়ে খুব ব্যবহার করেছেন। সো তাদের পেয়ারের এফবিআই
বলছে কথাগুলো। সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বর্ষিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ ল এজেন্ট লাভ রিপোর্টের সঙ্গে যোগাযোগ করেন এবং দেখেন যে $300 মিলিয়ন বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন। এখানে যেটা বলা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম না প্রকাশ করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে। 17 ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন জানান, হাসিনা জয় ও শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যরা 9টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে $7 বিলিয়ন আত্মসাৎ করেছেন। সূত্র জানিয়েছে যে 9টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আশ্রয়ন এবং বেজার অধীনে অন্যান্য প্রকল্প। $7 বিলিয়ন মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে $5 বিলিয়ন আত্মসাৎ করা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তে ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিকের নাম তার পরিবারের তালিকায় রাখা হয়েছে। টিউলিপের খালা 20 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন দুর্নীতি দমন কমিশনের অধীনে তদন্তের মুখোমুখি। এরপর আরো বিস্তারিত আছে কিভাবে সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডনে অর্থ স্থানান্তরিত করার বিশেষভাবে সামনে এসছে। সো তারা কিভাবে শেল কোম্পানি খুলে সেগুলো করছে। $300 মিলিয়ন কোনো টাকা না আসলে, যদিও $30 কোটি আমরা এভাবে যদি বলি, অনেকের কাছে একটা বিরাট অঙ্কের টাকা এই মুহূর্তে 4000 কোটি টাকার মতো, কিন্তু এদের কাছে এগুলো কোনো অঙ্ক না। কারণ দুর্নীতি বিরুদ্ধে যে শ্বেতপত্র কমিটি তৈরি হয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, তাদের গবেষণা থেকে আমরা জানতে পেরেছি গত 15 বছরে $234 বিলিয়ন শুধু পাচার হয়েছে। এটা পাচার হওয়া অর্থের কথা, লুটপাটের অঙ্ক আরো অনেক বড়। পাচার হয়েছে $234 বিলিয়ন। এই $234 বিলিয়ন পাচারকৃত অর্থের একটা বিরাট অংশ আসলে শেখ পরিবারের ডাকাতদের অ্যাকাউন্টে গেছে। তারা ডাকাত আসলে, এই কথাটা আবারও বলছি, ওই ডাকাতদের অ্যাকাউন্টে গেছে বিরাট একটা অংশ। কারণ আমরা সামনে যাদেরকে দেখেছি টাকা লুট করছেন, এস আলমকে দেখছি, আজিজ খানকে দেখছি, যাবতীয় সুবিধা যাদেরকে দিয়েছে, সালমান এফ রহমান, যতজন আছেন, অনেক আছেন, এরা তো এই সুবিধা এমনি পায়নি, তাদের ট্রেড অফ ছিল। তার একটা বিরাট হিস্সা শেখ পরিবারের ডাকাতদের কাছে গেছে, কোনো সন্দেহ নাই। আমরা বর্তমান বাংলাদেশে তাদের এই মানবতা বিরোধী অপরাধগুলোর তো বিচার করবই। ইভেন আমরা ইনফ্যাক্ট এই যারা মূলত আর্থিক খাতে ডাকাতি করেছেন, সালমান এফ রহমান সবচেয়ে লিডিং ডাকাতদের একজন, তিনি কাস্টাডিতে আছেন। অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, অনেকগুলোর সাথে তারা জড়িত থাকতেই পারেন, কিন্তু এই ফিনান্সিয়াল করাপশনটা আমার মনে হয় ওই ঘটনাগুলোর সাথে প্রমাণ করাও অনেক ক্ষেত্রে সহজ হবে। আমাদের উচিত হবে এগুলোর সুষ্ঠু তদন্ত করা। দীর্ঘদিন পরে হলো দুদক তৈরি হয়েছে। দুদক তৈরি হওয়া এতদিন সময় লাগা উচিত হয়নি বলে আমরা অনেকে মনে করি, এবং যিনি দুদকের চেয়ারম্যান আছেন অত্যন্ত উল্লেখযোগ্য এবং অনুসরণযোগ্য একটা কাজ করেছেন। তিনি তার সম্পত্তির হিসাব দাখিল করেছেন, অসাধারণ। আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা আশা করি তার মতো একজন মানুষের নেতৃত্বে ট্রুলি দুদক এই জায়গাগুলোর সুষ্ঠু তদন্ত করবেন, এবং একটা তদন্ত বিচারিক প্রক্রিয়ার জন্য নির্দেশ করা কিন্তু খুবই জটিল ব্যাপার তুলনামূলকভাবে। আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে ধরনের তদন্ত করেছেন তার সাথে অনেক বেশি গভীর তদন্ত হতে হবে, এবং সেই তদন্তের মাধ্যমেই এদেরকে বিচারের আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে এই সচিবালয়ের অগ্নিকাণ্ডের বিষয়ে, অনেককে দোষারোপ করতেছে, অনেকে কিন্তু সরাসরি বলতেছে যে এইসবের পিছনে নাকি আওয়ামী লীগ দায়ী, শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনা পরিকল্পনা করে আমাদের দেশটাকে ধ্বংস করতে চায়। আর হ্যাঁ, আরেকটা বিষয় ভাইরাল হয়েছে যে সচিবালয়ের ভিতরে কিন্তু একটা কুকুর পাওয়া যায় পুরা অবস্থায়। সেই কুকুরটি সচিবালয়ের মধ্যে কীভাবে এসেছে? অনেকে এইটা বলেছিল যে সচিবালয়ের অগ্নিকাণ্ডটি নাকি মানে কোনো একটি স্বাভাবিক দুর্ঘটনা হয়েছে। যদি দুর্ঘটনাই হয় তাহলে কী হবে? সেইখানে একটি কুকুর ঢুকে অন্যদিকে একই সাথে একই বিল্ডিংয়ের 2 জায়গায় কিভাবে আগুন লাগে? এইটা তো কোনো কথা না। এইসব নিয়েই কিন্তু সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে। এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি।
এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।